হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। হঠাৎ করেই ঠিক হলো যে মন্দারমণি ঘুরে আসি, চলো ফ্যামিলি মিলে। তাই একটু ছুটি ছাটা ছিল দুদিন, তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দারমণি। খুব আনন্দ লাগছিল মন্দারমণি যাওয়ার, অনেক দিন পর যাচ্ছি। আর কিছুদিন আগে বন্ধুদের সাথে গিয়েছিলাম, আমার বান্ধবীর সাথে। এবার যাচ্ছি জায়ের সাথে। দেওর ওই যে বসেছে, সারাক্ষণ যে মোবাইলে কি বকবক করে ভগবানই জানে। ওই জন্য ও পেছনেই বসেছে যে আমার একটু দরকার আছে, আমি বকবক করব পেছনে মোবাইলে। আমার ছেলে সামনে বসেছে, ওকে একটু হাই বলতে বললাম, ও একটু হাই বলে দিল। আমাদের বুকিং আছে ইউনিক বিচ রিসর্টে, কিন্তু ঘটনাটা ঘটলো এখানেই। গিয়ে দেখছেন তো সবার মুখগুলো, বুকিং নেই। গো আইবিবো থেকে বুকিং করে গেছিলাম, ২৭,০০০ টাকা প্রায় পেমেন্ট করা ছিল, স্লিপ ছিল। অথচ ওরা বলছে আমাদের গতকাল থেকে সাইট বন্ধ, আপনাদের কি করে বুকিং দিল, আমাদের তো কোনো রুম নেই, আমরা দিতে পারবো না। কি করব, বাধ্য হয়ে অনেক চেষ্টা করে গো আইবিবো থেকে রিফান্ডের ব্যবস্থা করিয়ে ওরা দিল ফোনে। ওই ফোনে টিপুন টিপুন এই করছে, লাইন লাগছে না। ওরা অন্য কোনো একটা নাম্বার থেকে আমাদের ফোনটা ধরিয়ে দিল এবং আমরা তারপরে সেখান থেকে প্রসেসিংটা মোবাইলে করে কবে টাকা পাবো জানি না, এই করে চললাম সানা বিচ রিসর্ট। সানা বিচ রিসর্টে আগেও থেকেছি, ওই জন্য ভেবেছিলাম ইউনিক বিচ রিসর্টে থাকি, নতুনত্ব আছে। কিন্তু কি ভালো লাগে সানা বিচ রিসর্টটা, তাই ওখানেই গেলাম এবং রুমও পেয়ে গেলাম। দুটো রুম নিয়ে রুমের লাগেজ রেখে একটু আমরা এগিয়ে চললাম বিচের দিকে, কেননা সমুদ্রে এসেছি, সমুদ্র দেখতে আগে যাব, এটাই সবারই ইচ্ছা করে। তাই এগিয়ে গেলাম। ছেলের একটা কেস ঘটেছিল এখানে, মোবাইলটা জলে পড়ে গিয়েছিল এবং নষ্ট হয়ে গেছিল, ওর লাইফের প্রথম মোবাইল। সেই গল্পটাই জায়ের সাথে করতে করতে বিচের সামনে এগিয়ে চলেছি। তারপর বিচে কিছুক্ষণ দাঁড়িয়ে ফেরত আসলাম। এত সুন্দর রাস্তাটা দেখেছো, ফুলের গাছে ভর্তি। ওই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে চললাম। কেউ আসতে চাইছিল না বলে ছেলে আমাকে দিল, ভিডিও করছো মা, চলো চলো আমি যাচ্ছি তোমার সাথে। ও আগে আগে গেল, আমি পেছন পেছন ভিডিও করতে করতে এগিয়ে চললাম। খুবই ভালো লাগছিল জায়গাটা। সানা বিচ রিসোর্টটা এমনিতে খুব ভালো সাজানো, কিন্তু এত বেশি বড়, মেনটেনটা একটু কম থাকে, কিন্তু যেটুকুনি জায়গায় লোক চলাচল করে ওরা ভালো করে মেনটেন করে রেখেছে। এরপর আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু জলে নেমে গেলাম। জলে দুপুরবেলায় নামলাম, ভাবছিলাম রোদ্দুর লাগবে, কিন্তু রোদ্দুর তেমন লাগেনি। আর জাকুজি ছিল, ওটাই তো হেভি মজা হচ্ছিল। তারপরে ওরা সমস্ত কিছু চালিয়ে দিল, যেহেতু আমরা নেমেছি বলে বন্ধ ছিল সমস্ত, বলতেই ওরা চালিয়ে দিল। তারপরে বেশ কিছুক্ষণ আমরা এখানে আনন্দ করলাম। আনন্দ করার পরে এখানে যে গানগুলো বাজছিল খুব ভালো লাগছিল, কিন্তু যেহেতু মনিটাইজেশনের বিরুদ্ধে, ওই জন্য গানগুলো আমি দিতে পারলাম না। এনজয় করালাম তোমাদের এই বিচটা দেখিয়েই। দেখো আমরাও যেমন এনজয় করেছি, তোমরাও একটু আমাদের সাথে এনজয় করো। এই বিচে এনজয় করার পর সবাই রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমাদের একটু কাঁকড়া রান্না করার অর্ডার করানো ছিল, ভালো লাগে একটু কাঁকড়া খেতে, তো সেই কারণে কাঁকড়া অর্ডার করা ছিল, বানিয়ে রেখে দেবেন উনি। তো আমরা এখান থেকে উঠে সেখানে যাব, কিন্তু তারপরেও একটু হাতে সময় ছিল বলে আমরা বিচে গিয়ে, সানা বিচের বাইরে নিজস্ব বিচ আছে, সেই বিচে গিয়ে একটা টোটো করে একটু মোহনা পর্যন্ত ঘুরতে গেলাম। খুব ভালো লাগছিল, মানে তখন সন্ধে হবে হবে, বাজে হয়তো ৫টা। তো বিচে খুব ভালো লাগছিল এবং লাল কাঁকড়া দেখাবে বললো আমাদেরকে, নিয়েও গেল লাল কাঁকড়ার কাছে, কিন্তু লাল কাঁকড়ার সামনে যাওয়া যাবে না, অনেকটা দূর থেকে। দেখতে পাচ্ছেন কিছু কিছু পড়ে আছে জিনিস, মনে হচ্ছে যেন এগুলো হচ্ছে লাল কাঁকড়া। লাল কাঁকড়ার কাছে যাওয়া যাবে না, তাহলেই ওরা গর্তের মধ্যে ঢুকে যাবে। সেই কারণে লাল কাঁকড়ার কাছে যে না গিয়ে অনেকটা দূর থেকে ক্যামেরা ফোকাস করে দুটো একটা লাল কাঁকড়া তোলার চেষ্টা করলাম। ওই যে দেখতে পাচ্ছেন তো। তারপরে সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, সমুদ্রের দিকে হাঁ করে।
কি যে ভালো লাগে, কি যে একটা মনের শান্তি সমুদ্রের দিকে হাঁ করে তাকিয়ে থাকা। আমার ছেলেটা তো ভীষণ ভালোবাসে। আর একটু ছোটকালে সমুদ্রের সামনে গিয়ে কি যে হাঁ করে তাকিয়ে থাকতো। এখন একটু কমেছে, এখন চারধারে মন দেয়, সবকিছু দেখে, সবকিছু এনজয় করে। এরপর আমরা বেরিয়ে গেলাম কাঁকড়া আনার জন্য। কাঁকড়া নিয়ে আসতে হবে, ওই জন্য আমাদের বেশিক্ষণ সমুদ্রের কাছে থাকা হলো না, বেরিয়ে গেলাম কাঁকড়া আনতে। গাড়ি করে কাঁকড়া আনতে যাওয়ার রেটে সবাই মিলে একটু গাড়িতে ঘুরতে চলে গেলাম। এরপর পরের দিনকে সকালে আবার বিচে এসেছিলাম। বিচে এসে আমি আর আমার যা একটু আনন্দ উপভোগ করলাম এবং সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। সকালে বসে বসে আমরা কেউ উঠলো না, আমি আর আমার যা এলাম। দেখো আমাদের যেখানটা বসেছিলাম একটা লাল কাঁকড়া এসেছে। লাল কাঁকড়াটা কতটা সুন্দর নিজের বাসা চেনে, ও অনেকটা দূরে ছিল, আমরা ওকে দেখলাম, আস্তে আস্তে এসে ঠিক ওই গর্তটার মধ্যে ঢুকে গেল। দিয়ে আমরা দুজনে বলাবলি করলাম যে সত্যি তো ওর বাড়িটা চেনে। ডাব খেলাম, চা খেলাম, কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকলাম। এইসব করে সকালটা এনজয় করলাম, করে ফিরে এলাম আমাদের হোটেলে আবার। এখানে এসে হাঁস, একটা জলাশয় রয়েছে যেখানে প্রচুর হাঁস সকালবেলা ঘোরাঘুরি করছে। সেই হাঁসগুলোকে দেখে একটু মজা করলাম, আর ওদেরকে ভালোও লাগছিল জলে ভাসতে দেখে, অনেকদিন দেখা হয় না এরকম। তো ওদেরকে দেখে তারপরে আমরা কিছুক্ষণ ওদের এরিয়াটাকে ভালো করে দেখলাম, দেখে একটু গাছগাছরা আছে পেছন দিকটা হোটেলের, ওই সাইডগুলোতেও একটু ঘোরাঘুরি করলাম। হাঁসগুলো দেখো নিজের ছন্দে ঘুরে বেড়াচ্ছে নিজের মতন করে। এরপর লাঞ্চ টাঞ্চ সেরে, ব্রেকফাস্ট সেরে বিকাল বেলায় আমরা আবার একটু বেরিয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য জগন্নাথ ধাম দেখব আর রাত্রের খাওয়া দাওয়াটা বাইরে থেকে বানিয়ে নিয়ে ফিরবো। তাই আমরা গাড়ি নিয়ে সকলে মিলেই দীঘার উদ্দেশ্যে চললাম। দীঘা যাওয়ার আর একটা পথ আছে যেটা হয়তো তোমরা সবাই চেনো, একটা উদয়পুর, শঙ্করপুর এইসব বীচগুলোর ধার ধরে একটা সুন্দর রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে গেলে পুরোটাই তোমার সমুদ্র পড়বে, আর দেখতে দেখতে যাওয়া সমুদ্রকে খুব ভালো লাগে। তাই আমরা গেলে মন্দারমণি থাকি আর দীঘায় ঘুরতে যাই, এই পথটাই আমরা ইউজ করি। ইচ্ছা করলে তোমরা কিন্তু এই পথটা ইউজ করতে পারো, যারা চেনো না তারা, তাদের উদ্দেশ্যে বলছি, যারা যাওনি। আর যারা গেছো তারা তো জানোই, গাড়ি নিয়ে যারা সবসময় যাতায়াত করো। এবারে আমরা যাচ্ছি পুরীর এই মন্দিরের, নকল মন্দির, দীঘার মন্দির দেখতে। তো সমুদ্র দেখতে দেখতেই অনেকটা টাইম আমাদের কেটে গেল, কারণ মন্দারমণি থেকে দীঘা যেতে প্রায় 1 ঘন্টার কাছে লেগেছে। আর সবাই বলেছিল খুব ভিড়, কিন্তু আমরা সে ভিড়টা পাইনি মন্দিরে গিয়ে। আমরা মন্দিরে বেশ ভালোভাবেই ঘোরাঘুরি করতে পেরেছিলাম। এখানে যেতে যেতে আমরা অনেকগুলো ভিডিও তুলেছি। তার ঠিক আছে, ঠিক আছে, মনটা না পুরো উৎফুল্ল হয়ে গেল, উৎফুল্ল। গাড়ি পার্কিং এর জায়গা দেখিয়ে দিল গার্ডটা। তারপরে গাড়িটা পার্কিং করে আমরা জুতোটা গাড়িতেই রেখে দিলাম। 6 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভিড়ের ভয় পেয়েছিলাম বলে অনেক কিছুই নিয়ে আসিনি, সানগ্লাসটাও পর্যন্ত নিয়ে আসিনি, তখন পরন্ত রোদটা চোখে খুব লাগছিল। একটা ব্যাগ যে নিয়ে আসবো, কোথায় রাখবো, যদি খুব ভিড় হয় কি করব। এই যে লোকে বলে এত ভিড়, এত ভিড়, এত লোকে এত উল্টোপাল্টা বলে, সেটা সত্যিই খারাপ লাগে। তো আমরা কিছুই আনিনি, যাকে কোনো অসুবিধা অবশ্য তার জন্য হয়নি। মন্দিরে ঢুকতে দিল, মন্দিরে কোনো মোবাইলের বাধ্যবাধকতা নেই যে নিতে পারবে না, বন্ধ করতে হবে। তাই সবাই যার ইচ্ছে হচ্ছে মোবাইলে তুলছে, যার ইচ্ছে হচ্ছে তুলছে না। সুন্দর দেখতে দেখতে আস্তে আস্তে পুরো মন্দিরটার ভেতর ঘুরে বেড়াচ্ছে। মন্দিরের যে সুন্দরতা, খুব ভালো হয়েছে মন্দিরটা। পুরীর মন্দির পুরীর মন্দির, ওর সাথে দ্বিতীয় কিছু হবে না। কিন্তু
এই মন্দিরটা মন্দির হিসেবে খুব ভালো হয়েছে, দেখার মতন। মন্দিরের যে কারুকার্য সত্যিই ভালো। আর যেহেতু এটা নতুন তৈরি হলো, নতুন নতুন সবকিছু দেখতে তো খুবই ভালো লাগছে, এবং সমস্ত মার্বেল টার্বেল এখন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, এই জন্য ঘুরে ঘুরে দেখতেও আরাম লাগছে, ভালো লাগছে। মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে ঢুকে মেন মন্দিরে ঢুকলাম এটা। কিন্তু মেন মন্দিরে ঢুকলে হবে কি, আমরা যেদিন গেছি তার আগের দিনকেই স্নান যাত্রা ছিল জগন্নাথ দেবের। তো স্নান যাত্রা থাকলে তোমরা সবাই জানো জগন্নাথ দেবের জ্বর আসে। 7 দিনের জন্য জগন্নাথ দেব পুরীতে বেরোন না, দরজা বন্ধ থাকে, দর্শন হয় না। সেই কারণে আমাদেরও এইখানে একদিন দর্শন বন্ধ ছিল দীঘাতে। তো আমাদের জগন্নাথ দেবের দর্শনটা আর হলো না। আমরা মন্দির টন্দির সব দেখলাম। দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের দরজার সামনে একটা সিংহাসন মতো বসানো, ওতে অন্য ঠাকুর বসানো রয়েছে। সবাই ওটা দর্শন করছে, করে আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে। আমাদেরও হলো না সেরকমই, আমরাও এই ঠাকুর দর্শন করলাম, দর্শন করে ফিরে গেলাম। আবার আসতে হবে, এটাই হয়তো জগন্নাথ দেবের ইচ্ছা যে তোরা আবার আয়, দ্বিতীয়বার তোদের ঘোরাটা হয়ে যাবে। তো ওইখানেই প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে এলাম মন্দিরের বাইরে। মন্দিরের বাইরেটা খুব ভালোই লাগছিল, এবং আমরা চারধার ঘোরাঘুরি করছিলাম। মন্দিরের চারধারে খুব সুন্দর করে পদ্মর একটা জলাশয়, যেমন তাজমহলে আছে ওই ধরনের জলাশয় বানানো হয়েছে, এবং তার মধ্যে পদ্ম ফুলের গাছগুলোকে একদম প্ল্যান মাফিক বসানো। ওরা ইতস্ততভাবে কোথাও ছড়িয়ে নেই, মনে হচ্ছে ভেতরে কোনো তার দিয়ে বাঁধা আছে যে যেন ওগুলো সাইডে না চলে আসে, পদ্মগুলো মানুষ ধরতে ছিঁড়তে পারবে না। তো এইগুলো দেখলাম, ভাবলাম কিছুক্ষণ বসে থাকবো, বসেও থাকলাম কিছুক্ষণ। আমার জায়ের ইচ্ছে ছিল রাতের লাইটিংটাও একটু দেখবে, কিন্তু আমরা পৌঁছে গেছি, ভিড় হবে ভিড় হবে ভাবতে ভাবতে 3:30 4টে বেরিয়ে 4:30 থেকে 4:45টার মধ্যে মন্দির দেখা হয়ে গেল 5:30টার মধ্যে। লাইট জ্বলবে 6:30টার পরে। তো এতক্ষণ মন্দিরে বসে থাকা আর সম্ভব হচ্ছে না, কেননা আমাদের একটু বিচেও বসবার ইচ্ছা ছিল। তাই জন্য আমরা আধা ঘন্টা মতন মন্দিরে বসলাম। মন্দিরে এক জায়গায় অল্প করে করে প্রসাদ দিচ্ছিল, সেখানে লাইন দিয়ে আমার হাজব্যান্ড প্রসাদটা নিয়ে আসলো। প্রসাদ গ্রহণ করে আমরা তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম দীঘার সমুদ্রে। ওখান থেকে আধা ঘন্টারও লাগবে না, 20 মিনিট মতন লাগলো দীঘার সমুদ্রের যেই জায়গাটা বলেকা আছে এবং খুব ভিড় ভাড় হয় সেই জায়গায়, ওই পুরনো জায়গায়। সেখানে গাড়ি পার্কিং এর জায়গা পাওয়া যাবে না মনে হচ্ছিল যেন। কিন্তু যেহেতু আমরা খুবই সকাল সকাল মানে বিকাল বিকাল গেছি, তাই জন্য আমরা গাড়ির পার্কিং এর জায়গাটাও পেয়ে গেলাম। এবং ভাই আর হাজব্যান্ড গেল রাতের খাবার তৈরি করার অর্ডার দিতে, কেননা ওদের সময় লাগবে। আর আমরা চলে গেলাম বিচে। আমরা বিচে গিয়ে ভাবলাম কিছুক্ষণ গল্পগুজব করব, বসবো, সমুদ্রটা দেখবো। তারপর সন্ধ্যের পর যখন রান্না হয়ে যাবে নিয়ে আমরা আবার রুমে ফেরত চলে যাব মন্দারমণিতে। তাই একটা জায়গা বেছে নিয়ে আমরা যখন গেছি, দেখো সবাই বিকাল বিকাল গেছি বলে কত ফাঁকা। 6টার মধ্যেই ওখানে ঢুকে গেছি, মন্দির থেকে বেরিয়ে ওইদিকে চলে গেছি। কত ফাঁকা রয়েছে, কি ভালো লাগলো। নিজের ইচ্ছা মতন একটা জায়গা বেছে নিয়ে বসে পড়তে পারলাম। আর লেমন টি বসে বসে খেয়ে নিলাম। বিচে বসে কিছু খাবো না এটা তো হয় না, লেমন টি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ বসার পরেই মানে রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি বলে রান্নার জায়গা ফাঁকা, ওই জন্য কোনো ইয়ে নেই। আসলে আমরা অতিরিক্ত বিকালে গেছি, ওই জন্য রান্নার জায়গা ফাঁকা, তাই আমাদের বেশিক্ষণ আর বসা হলো না। আমাদের ডাক পড়ে গেল, ফোন করে ডাকলো আমাদেরকে যে তোমরা চলে আসো, এগিয়ে আসো, কোথায় বসেছো, আবার রান্না হয়ে যাবে, আমাদের ওই দিকটায় যেতে হবে, বাজারের ওই দিকটা। এখানে দেখো একটা নতুন ব্যবস্থা হয়েছে লাইটিং এর, যে জলে দেখা যায় না তো, মানুষ পড়ে টরে যায় যদি, একদম জলের মধ্যে ফোকাস করে রেখেছে কিছুটা জায়গা, সমুদ্রের ঢেউটা পুরো দেখা যাচ্ছে। আর মানুষ ভয়ে মানে নিজের ইচ্ছায় যতটুকুনি সম্ভব ততটুকুনি নামছে, অসুবিধা হচ্ছে না, খুব ভালো সুবিধা হচ্ছে। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম
ওই যে রান্না যেখানে হবে সেখান থেকে রান্না নিয়ে আমরা হোটেলের দিকে বেরিয়ে গেলাম এবং হোটেলে পৌঁছেও গেলাম। রাতে ওইসব ডিনার করে, যদিও হোটেলে ঢোকানো বারণ থাকে, তবে কিছু বলে না ওরা, দেখতে পেলেও কিছু বলে না, তবু আমরা দেখাবো কেন, ব্যাগে করে নিয়ে যাই। হয়ে গেল, রাত কেটে গেল। পরের দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে 10টার মধ্যে আমাদের রুম ছাড়তে হলো। আমরা রুম ছেড়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি পৌঁছাতে একটু দেরি হবে, বেলা হয়ে যাবে বলে আমরা একদম খাওয়া দাওয়া করেই ঢুকবো শেরে পাঞ্জাবে, সেটাই উদ্দেশ্য ছিল। তাই দীঘা ছেড়ে, মন্দারমণি ছেড়ে আমরা বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে গিয়ে যখন আমাদের হোটেলে আসলো শেরে পাঞ্জাব, কি ভিড় কি বলবো, মানে লাইন বোধহয় 1 ঘন্টা পরে পাওয়া যাবে, কিন্তু ওই হোটেলের খাবারটা ভালো বলে আমরা ওটাতেই দাঁড়ালাম এবং ওটাতেই খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে বাড়ি ফিরেছিলাম। আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু একটা লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা ফলো করে দিও। শেরে পাঞ্জাবে দেখো সেদিনকে কত লাইন ছিল, যেহেতু ভালো লাগে ওখানে খেতে, রান্নাটা ভালো থাকে, সেই জন্য সবাই শেরে পাঞ্জাবটাকেই করে যাওয়ার জন্য। আরও হোটেল আছে ওখানে, কিন্তু সেখানে না গিয়ে এটাতেই ঢোকে সবাই।